স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। মুক্তিযুদ্ধের চেতনাজাত বাংলাদেশের সংবিধান ধর্মনিরপেক্ষতার আদর্শ ধারণ করেছিল। সুবিধাবাদী রাজনীতির কারণে এক পর্যায়ে থাকেনি সেই চরিত্র। এসব নিয়ে আজকের আলোচনা রাষ্ট্রধর্ম। কথা বলতে স্টুডিওতে আছেন সমাজতান্ত্রিক ডক্টর সলিমুল্লাহ খান, আছেন সাংবাদিক ও কলাম লেখক জনাব মাহফুজুল্লাহ। স্বাগত আপনাদের। ডক্টর সলিমুল্লাহ খান, আপনি জানেন যে আদালত আজকে রাষ্ট্রধর্ম ইসলামের প্রশ্নে যে রিটটি করা হয়েছিল 28 বছর আগে, সেটিকে যারা রিট করেছে তাদের এখতিয়ার নেই বা লুকাস স্ট্যান্ডাই নেই বলে খারিজ করে দিয়েছেন। এই বিষয়ে আপনার পর্যবেক্ষণ বা বিশ্লেষণ কি? আমি যদি প্রশ্নটা এমন করতে চাই যে কার থাকবে, আসলে কে এটাতে সংক্ষুব্ধ মনে করতে পারেন নিজেকে, কার এখতিয়ার থাকবে এই বিষয়ে প্রশ্ন করার? এই বিষয়ে আইন বদলাচ্ছে। আচ্ছা, আমরা একটু ইতিহাসের দিক থেকে দেখলে বাংলাদেশ যখন স্বাধীন হচ্ছে, আপনি সেই কথাটা যখন তুললেনই, সেই সময় আমাদের উচ্চ আদালতের রায়গুলো ছিল যে এখানে ব্যক্তি যে সংক্ষুব্ধ তার নিজের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে এমন প্রমাণ নিতে হবে। এমন এরকম মামলা হয়েছিল 1974 সনে বেরুবাড়ি মামলা এবং অন্যান্য। এগুলো আমাদের 70-এর দশক 80-এর দশকে ব্যক্তিকে, নাগরিককে দেখাতে হতো তার ব্যক্তিগত স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে বা যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন তার সাথে তার এমন সম্পর্ক আছে যেটাকে সংক্ষুব্ধ ব্যক্তির সঙ্গে আনা যায়। এই 90-এর দশকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এমন কিছু রায় দিয়েছেন, বিশেষ করে ডক্টর মহিউদ্দিন ফারুক যে সমস্ত পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছেন, জনস্বার্থের মামলা, সেখানে প্রতিষ্ঠিত হয়েছে যে এখন ব্যক্তিগতভাবে আপনার ক্ষতি হচ্ছে দেখাতে হবে না, দেশের নাগরিক স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, এই জন্যে যে কোনো নাগরিক নিজেকে সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে মামলা দায়ের করতে পারবেন। তাছাড়া জনস্বার্থে মামলার আরও একটা নতুন দিক উন্মোচিত হয়েছে। যেহেতু আমাদের দেশের পাশের দেশ ভারতে এগুলো প্রতিষ্ঠিত হয়েছে, পাশ্চাত্যেও হচ্ছে, সেগুলোর অনুকরণে বিশেষ করে জাস্টিস আয়ার বলে এক ভদ্রলোক আছে, তার দৃষ্টান্ত অনুসরণ করে যেগুলিকে বলা হয় আর কি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের মধ্যে কতগুলো আছে অ্যাক্টিভ জুডিশিয়াল অ্যাক্টিভিজম বলে, তারা রায় দিচ্ছেন যে যদি জনস্বার্থে মামলা কোনো ব্যক্তি করেন, সেই ব্যক্তির ব্যক্তিগত স্বার্থ প্রমাণের দরকার নেই, জনস্বার্থ বিঘ্নিত হচ্ছে এটাই যথেষ্ট। তাছাড়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং সুপ্রিম কোর্ট নিজেই কোনো কোনো বিষয়ে পত্রিকায় প্রকাশিত চিঠি বা কোনো একটা বেসরকারি দরখাস্তকে কেন্দ্র করেও তারা নিজেরাই নিজেদের এখতিয়ার গ্রহণ করতে পারেন। কিন্তু এখন এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে যে কোনো সংগঠন যখন সংগঠন হিসেবে মামলা করে, তখন সেই সংগঠন যদি বিধিবদ্ধভাবে, মানে সংবিধিবদ্ধভাবে যদি রেজিস্টার্ড না হয়, তাহলে সেটা টেকনিক্যাল গ্রাউন্ডে তাদের যোগ্যতা নেই বলা যেতে পারে। এখানে সংগঠন আর ব্যক্তি কিন্তু আলাদা ব্যাপার। প্রত্যেক নাগরিক এখন নিজেকে সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে সংবিধানের কোনো মৌলিক ধারা, বেসিক স্ট্রাকচার ক্ষুণ্ণ হচ্ছে জানলে করতে পারবেন। এছাড়া আরেকটা কথা বলি, 1989 সনে বাংলাদেশে একটা বিখ্যাত মামলা হয়েছে, এটাকে অষ্টম সংশোধনী মামলা বলা হয়। আনোয়ার হোসেন চৌধুরী বনাম বাংলাদেশ মামলা নামে এটা টেকনিক্যালি বিখ্যাত। সেটার বিষয়বস্তু ছিল অষ্টম সংশোধনীর সেই অংশ যেখানে হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বেঞ্চ 6টা ঢাকার বাইরে করা হয়েছিল, সেটাতে সংক্ষুব্ধ হয়ে মামলা করা হয়েছিল এবং তাতে আপিল বিভাগ রায় দিয়েছিলেন যে সংবিধানের যে সংশোধনীর বলে ওটা হয়েছিল, তার সংবিধানের 100 ধারাকে সংশোধন করা হয়েছিল, সেটা তখন তারা বাতিল বলে ঘোষণা করেছিলেন। অর্থাৎ সংসদও ইচ্ছা করলে এমন কোন আইন করতে পারেন না যেটা সংবিধানের মূল কাঠামোর বা মূল প্রেরণার বিরোধী। তো সেইটা অনুসারে অষ্টম সংশোধনের যে অংশ রাষ্ট্রধর্ম মামলা বলে এখন বিখ্যাত হয়েছে, দুটো কিন্তু একই সংশোধনী, দুটো অংশ, সেটাও তাত্ত্বিকভাবে কিন্তু বাতিল হয়ে যায়। আমি তাত্ত্বিকভাবে জন্য বলছি কারণ আপিল বিভাগ যে সিদ্ধান্ত দিয়েছিলেন, তারা যে কারণে বলেছেন, আমি কথাটা বলি, তখন 4 জন বিচারপতি সেখানে ছিলেন, শাহাবুদ্দিন আহমদ সহ, তারা বলেছিলেন, হাবিবুর রহমান সাহেব ছিলেন, এবং তারা রায় দেখেছিলেন, 4 জনই একমত হয়েছিলেন যে সংবিধানের মৌলিক কাঠামো, ইংরেজিতে যেটাকে বলে বেসিক স্ট্রাকচার, এটা ভারতের একটি মামলার অনুসরণে 1973 সনে একটা মামলা হয়েছিল, সেই মামলার অনুসরণে তারা এই রায়টা দিয়েছিলেন যে আমাদের দেশে এটা প্রযোজ্য। মানে সংবিধানের মৌলিক কাঠামো বা বেসিক স্ট্রাকচারকে ক্ষুণ্ণ করে এমন কোন সংশোধনী আনার ক্ষমতা সংসদেরও নেই। কথা করাকে এই জন্যই অষ্টম সংশোধনী মামলার সেই অংশ বাতিল হয়ে যায়। তখন নৈতিকভাবে প্রশ্ন ওঠে, অপর অংশ সংবিধানের মৌলিক কাঠামোকে ক্ষুণ্ণ করেছে কি করে না, এটাই তো বিচার্য বিষয়। অর্থাৎ হাইকোর্ট ডিভিশনের স্থায়ী বেঞ্চ ছাড়া অস্থায়ী বেঞ্চ বাইরে করা যেত আগেও, শুধু স্থায়ী বেঞ্চ হলেই মৌলিক কাঠামো ক্ষুণ্ণ হয়, কারণ আমাদের রাষ্ট্র হচ্ছে একক কেন্দ্রিক রাষ্ট্র, ইউনিটারি। বাংলাদেশ ইজ ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভরেন রিপাবলিক। এই জন্য এখন ইউনিটারি চরিত্র ক্ষুণ্ণ হয়, এটা আপিল বিভাগের ব্যাখ্যা। কিন্তু এখন যদি বলি রাষ্ট্রধর্ম বিশেষ একটা ধর্মকে বলা হয়েছে কি বাংলাদেশের রাষ্ট্রধর্ম হবে ইসলাম, তবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের ধর্ম পালনের সুবিধা থাকবে, এটা 2 এর খতে আছে এখন। তো সেইটার সাথে কিন্তু সংবিধানের অন্যান্য ধারা যেগুলো আছে,
যে রাষ্ট্র কোনো নাগরিকের মধ্যে বৈষম্য সৃষ্টি করতে পারবে না, এটা আছে এবং কাজে দুটো একসাথে আছে আর কি বর্তমানে। সেইটা সঙ্গতিপূর্ণ কিনা, পরস্পরের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, এটা হচ্ছে বিচার্য বিষয়। আজকে হাইকোর্টে একটা রিট আপনার বাতিল হয়ে যেতে পারে এখতিয়ারের প্রশ্নে বা অন্যান্য প্রশ্নে, আপনার লোক অ্যাসিস্ট্যান্টের প্রশ্নে অন্য হতে পারে, কিন্তু রাজনীতিতে এই আলোচনা থাকবেই। শুধু আমি এই কথা বলে এই পর্যায়ে শেষ করতে চাই যে আসলে প্রশ্নটা ভুলভাবে উপস্থাপিত হচ্ছে। আমি সবিনয়ে বলি, আপনাদের মিডিয়াতেও উপস্থাপনটা তারা মনে করছে এটা রাষ্ট্রধর্মের মামলা। এটা রাষ্ট্রধর্মের মামলা নয়, এটা রাষ্ট্রের মামলা। মানে রাষ্ট্র এবং ধর্ম দুটো কথাকে একসাথে আনা হচ্ছে সোনার পাথর বাটির মতো। আমি আমেরিকার একটা মামলার উদাহরণ দিই। 1962 সনে একটা বিখ্যাত মামলা হয়েছিল, জাস্টিস চার্লস ব্ল্যাক বলে একজন মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, আমি বলছি, এ ইউনিয়ন অফ গভর্নমেন্ট অ্যান্ড রিলিজিয়ন টেন্ডস টু ডিস্ট্রয় গভর্নমেন্ট অ্যান্ড ডিগ্রেড রিলিজিয়ন। রাষ্ট্রের সাথে ধর্মকে মেশালে বলা হচ্ছে কি সেটা সরকারকে তার রাষ্ট্রকেও ধ্বংস করে এবং ধর্মের অবমাননা করে। আমি অনেক গবেষণার ফলাফল দেখেছি, আমি আপনাকে দু একটা বলবো। তা দেখা যাচ্ছে যে পৃথিবীর যে সমস্ত দেশে, ধরুন 2000 সনে পৃথিবীর 188 দেশে ধর্ম সংক্রান্ত বিধান গবেষণা করে এক ভদ্রলোক দেখিয়েছেন যে তাতে দেখা যায় তখন শতকরা 40টি রাষ্ট্রে রাষ্ট্রধর্ম ছিল। মোট 75টি সংখ্যায় 188-র মধ্যে 75 হলে শতকরা 40 হয়। হ্যাঁ, তাতে দেখা যাচ্ছে পৃথিবীতে এই ট্রেন্ডটা এক সময়ে অনেক বেশি সংখ্যক রাষ্ট্রধর্ম রাখতো, এখন সেটা কমে আসছে। কিন্তু 1970 থেকে 2000 সনের 30 বছরের মধ্যে একটু রাষ্ট্রধর্মের সংখ্যা বৃদ্ধি পেতে শুরু করেছে। আচ্ছা, এখন আমি শেষ কথাটাই বলি, যে সমস্ত দেশে অনেকের ধারণা কি রাষ্ট্রধর্ম করলে, আমাদের শ্রদ্ধেয় মৌলানা সাহেবরা যে আন্দোলন করছেন তাদের একটা প্লাকার্ড আমি দেখলাম, লেখা আছে কি সংবিধানে ইসলাম নয়, ইসলামী সংবিধান। আমি কথাটা বলতে শুনে লাগে, কিন্তু আসলে এতে ইসলামেরও উপকার হবে কিনা এটা হচ্ছে বিচার্য বিষয়। আমি একটা গবেষণার রায় সংক্ষেপে বাক্যে বলি আপনাকে, সেটা হচ্ছে যে সমস্ত দেশের রাষ্ট্রধর্মকে একটা বিশেষ রাষ্ট্রধর্ম গ্রহণ করা হয়েছে, দেখা যাচ্ছে সেই সমস্ত দেশে ধর্ম পালনের হার অনেক কমে গেছে। আচ্ছা, বিশেষ অর্থাৎ ধর্মেরও তাতে কোনো উপকার হয় না। ধর্মের উপকার, যেখানে রাষ্ট্রধর্ম ঘোষণা করা হয়েছে সেখানে মানুষ কম ধর্মভীরু হয়েছে এবং মানুষ ধর্ম পালন থেকে চলে। তাহলে মূল প্রশ্নটা আমি বলি, বিষয়টা রাষ্ট্রধর্ম নয়, রাষ্ট্রধর্ম বনাম অরাষ্ট্রধর্ম বা ধর্মহীনতা নয়, বিষয়টা হচ্ছে ধর্মীয় স্বাধীনতা না রাষ্ট্রধর্ম। ধর্মীয় স্বাধীনতা কি রাষ্ট্রধর্ম, সেটি ব্যাপারে একটু রিলিজিয়াস ফ্রিডম নাকি স্টেট রিলিজিয়ন। আমি জনাব মাহফুজুল্লাহর কাছে যাওয়ার আগে জনাব সলিমুল্লাহ খান, আমি শুধু একটি বিষয় আপনার কাছে জানতে চাইছি যে আজকে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বা অ্যাটর্নি জেনারেল অফিস উপস্থিত ছিলেন, আমরা যদি এভাবে বলি, রাষ্ট্রের কাছে কি ব্রিফ ছিল কাকে সাপোর্ট করার জন্য বা কোন বিষয়টি সাপোর্ট করার জন্য? সেটা তো আমি জানি না, মানে যা রাষ্ট্র ডিফেন্ড করে না, সমস্যাটা হচ্ছে দুরকম। আমি বলছি কি বর্তমানে একটা সংবিধান আছে, জি, সেটিকে ডিফেন্ড করতেই রাষ্ট্র গিয়েছে, রাষ্ট্রপক্ষ গিয়েছে রাষ্ট্র সংবিধানকে ডিফেন্ড করে, রাষ্ট্র সংবিধান। তার মানে আমরা যে প্রশ্নটা উঠতে পারতো রিটে, সেটা হচ্ছে সংবিধানের বিভিন্ন ধারা পরস্পরের সাথে সঙ্গতিপূর্ণ কিনা। আমি 8ম সংশোধনের মামলার কথা বলেছি, সেখানে বলেছে সংবিধানের যে 1 নম্বর ধারা তার সাথে 100 ধারার যে সংশোধন সেটা সঙ্গতিপূর্ণ নয়, এই কারণে 1-এর প্রাধান্য আছে 100-র উপরে, সেই জন্য 100 বাতিল করা হয়েছে। আমার মনে হয় আমরা আবার আসবো আপনার কাছে। আমি যেন মাহফুজুল্লাহ আপনাকে জানতে চাইবো, এটা একদম স্পষ্ট যে পঞ্চদশ সংশোধনীতে যখন 8ম সংশোধনীর বিষয়টি ডক্টর সলিমুল্লাহ খান তুললেন যে 8ম সংশোধনীতে স্থায়ী বেঞ্চ করা বিষয়টি বাতিল করা হয়েছে, কিন্তু রাষ্ট্রধর্ম আবার রাখা হয়েছে। সেটি মানে আমার যে প্রশ্ন, যে আমরা যদি এই পুরো ব্যাপারটি বিশ্লেষণ করি, আদর্শগত দিক থেকে বিএনপি, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে অন্তত ধর্মের রাষ্ট্র বা রাষ্ট্রের ধর্ম প্রসঙ্গে এক জায়গায় আমরা আসলে দেখতে পাই, এবং আজকে তারা ডিফেন্ড করতে গিয়েছিলেন। রিটটি যদি মেইনটেনেবল হতো তারা হয়তো তাদের পক্ষেই যুক্তি অবস্থান করতেন। আপনি কি দেখছেন? এখানে অনেকগুলো প্রশ্ন এসছে, সলিমুল্লাহ খান অনেক বিদগ্ধ মানুষ, এই জন্য অনেক প্রশ্ন এনেছেন সামনে। এখানে কিছু আছে আইনের প্রশ্ন, কিছু আছে সমাজের বাস্তবতার প্রশ্ন, কিছু আছে রাজনৈতিক বাস্তবতার প্রশ্ন। সবশেষ যে প্রশ্নটা আপনি করেছেন জনাব সলিমুল্লাহ খানকে, যে রাষ্ট্রের কাছে কি ব্রিফ ছিল, যে অ্যাটর্নি জেনারেল বা তার সহকারী যারা আজকে মামলায় উপস্থিত ছিলেন, এই ব্রিফ সম্পর্কে না পড়ে না জেনে স্পষ্টভাবে যেটা আমি বলতে পারি, ব্রিফ ছিল সংবিধানে যেভাবে ধর্মের বিষয়টি আছে এইটাকে আপহেল্ড করবার, এটা পক্ষে যুক্তি দেওয়ার। এখন আপনি যদি বলেন কেন, ওই যে এটা হচ্ছে রাজনৈতিক বিবেচনা। এখন আমরা যদি সংবিধানকে একেবারে অক্ষর অক্ষর দিয়ে বিচার করি তাহলে এক ধরনের অবস্থা দাঁড়াবে, কারণ না হলে এই যে ধরেন যেই সংশোধনীর মাধ্যমে আপনি আদালতকে তুলে নিয়ে আসলেন আর রাষ্ট্রধর্মের বিধানটাকে রেখে দিলেন, কেন?
এখানেও কিন্তু স্বার্থ এবং রাজনীতি বিষয়টি জড়িত। আমার তো স্পষ্ট মনে আছে সেই সময় যখন আমাদের আইনজীবীরা আন্দোলন করলেন এবং আইনজীবীরা যেসব যুক্তি দেখিয়েছেন তার চেয়েও বড় যুক্তি হচ্ছে যেটা বললে আইনজীবীরা মনক্ষুণ্ণ হবেন শুনলে, সেটা ছিল তাদের পেশাগত স্বার্থের ব্যাপার, পেশাগত ইন্টারেস্ট এবং বেনিফিটের ব্যাপার। কারণ আপনি ঢাকায় আসলে একরকমভাবে চার্জ করতে পারবেন আপনার ক্লায়েন্টকে, চট্টগ্রামে চলে গেলে চট্টগ্রামের ক্লায়েন্টকে কম দামে চার্জ করতে হবে। আর ওই যে একটা প্রশ্ন যেটা ইউনিটারি রিপাবলিক এবং অমুকেরও ক্ষমতা নাই এটাকে বদল করার, হ্যাঁ সেটা হয়তো সংসদ বদল করে না, বদল তো করে তখন তাহলে আপনাকে আবার নতুন করে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি করতে হবে, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এই পুরো জিনিসকে বদলাবে। এখন ধরেন ধর্মের যে রাষ্ট্রধর্মের বিধানটা বিভিন্ন দেশে বিভিন্ন রকমভাবে আছে, একটা হচ্ছে এন্ডোর্সমেন্টের ব্যাপার আর একটা হচ্ছে এনফোর্সমেন্টের ব্যাপার। আপনি এন্ডোর্স করতে পারেন, আপনি এনফোর্স করেন কিনা সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ। বিলাতে আছে না, বিলাতে তারপরে বলা হয় বিলাত সাংঘাতিক রকমভাবে সেকুলার স্টেট, বাংলাদেশ কি লেস সেকুলার স্টেট? আমরা কিন্তু পুরো বিষয়গুলোকে এমনভাবে গুলিয়ে ফেলছি, তাতে কিন্তু আমরা যতখানি অসাম্প্রদায়িক বা সেকুলার হতে পারতাম, আমাদের এই কথা বক্তৃতা বিবৃতি সব কিছুর কারণে কিন্তু আমরা অনেক বেশি নন সেকুলার হয়ে যাচ্ছি। আমি কমিউনাল বলবো না। এখন মার্কিন যুক্তরাষ্ট্রে ধর্ম এবং সেকেন্ড ডক্টর সলিমুল্লাহ খান, আপনি এই বিষয়টি একটু নোট নিয়ে রাখবেন, মনে মনে আমরা এই বিষয়ে একটু আপনার মন্তব্য শুনতে চাইবো। আমি অবশ্যই বলবো। আচ্ছা, আচ্ছা, মার্কিন যুক্তরাষ্ট্রে ফার্স্ট অ্যামেন্ডমেন্টের পরে কিন্তু ধর্ম আর রাষ্ট্রকে আলাদা করা হয়েছে, তো সেখানে এক ধরনের বাস্তবতা ছিল। আর এই যে অন্যান্য দেশে যেখানে ধর্মগুলো আপনার রাষ্ট্রধর্ম হিসাবে বিবেচিত হয় সেখানে আরেকটা বিবেচনা। এখন আমাদের দেশে আমরা কি কম সেকুলার? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বাংলাদেশ কম সেকুলার না, এবং এই বিধানটার ফলে যেটা দেওয়া হয়েছে সেটা এক ধরনের এন্ডোর্সমেন্ট, ইটস নট এনফোর্সমেন্ট। কারণ রাষ্ট্রধর্ম ইসলাম বলে আমার মনে পড়ে না এখানে কোনো জিনিস রাষ্ট্র এনফোর্স করেছে জনগণের উপরে। যেটা এনফোর্স করেছে পলিটিক্যাল পার্টিগুলো, পলিটিক্যাল অ্যাক্টিভিস্টরা, সোশ্যাল অ্যাক্টিভিস্টরা বহু জিনিস এনফোর্স করেছে। আমি যদি আমার বোরখা পরি সেটা আপনাকে হ্যাঁ বা না বলার আপনার অধিকার নাই। যদি রাষ্ট্র বলতো যে তুমি বোরখা পড়তে পারবে না, তুমি হিজাব পড়তে পারবে না, তাহলে আমি বুঝতাম যে রাষ্ট্র এনফোর্স করেছে, পৃথিবী বলছে। এই এন্ডোর্সমেন্ট আপনার জন্য জরুরি কিনা জানো মাহফুজুল্লাহ? কোনটা এন্ডোর্সমেন্টটা জরুরি কিনা? না, এন্ডোর্সমেন্ট রাষ্ট্র করেছে মানে আপনার জন্য জরুরি কিনা, নাগরিকের জন্য, আমার জন্য জরুরি কিনা? আপনার জন্য জরুরি না হতে পারে, আমার জন্য জরুরি। রাষ্ট্র একটা এন্ডোর্সমেন্ট করেছে। এখন আপনি ওই যে পিআইএল এর কথা এসছে, তো পিআইএল এর কথা হচ্ছে যে সংগঠন করতে পারবে কিনা, যে সংগঠন আপনার রেজিস্টার্ড নয়, ব্যক্তি করেছে। এখন এখানে ব্যক্তি এবং গোষ্ঠী, কারণ পুরো রাষ্ট্রটা কার? পুরো রাষ্ট্র তো সংজ্ঞা অনুযায়ী জনগণের। হ্যাঁ, তো সেই জনগণের মধ্যে ব্যক্তি কি একজন? ধরেন এই 16.5 কোটি বা 17 কোটি লোক যদি বাংলাদেশের মালিক হয়, তাহলে আমি 0.00001-এরও মালিক। সেই হিসাবে আমার মালিকানা যে কোনো প্রশ্নে যদি ক্ষতিগ্রস্ত হয়, আমার অধিকার আছে, আমি যে অনুভব করি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার স্বার্থ, আমি আদালতে যেতে পারি, সেখানে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু আবার আমি মনে করতে পারি যে রাষ্ট্রের যে আচরণ, এই আচরণ আমাকে ওইরকমভাবে ক্ষতিগ্রস্ত করছে না। না হলে যেসব রাজনৈতিক দলগুলো বাংলাদেশে, ধরেন এই বাংলাদেশের জন্মের পর থেকে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করেছে, এক একজনের আমলে এক একজন ক্ষতির বিষয়টি দেখেছে। জনগণ কিন্তু সবসময় এই দুই দলের আচরণের মধ্যে ক্ষতি বের করেছে, দুই দলের আচরণের ক্ষতিকে প্রতিবাদ করেছে, করেছে, কিন্তু তাতে অবস্থা খুব একটা হেরফের হয়নি, কারণ তারা একরকমভাবে দেখেছেন। আমি বলছি যে এই বিষয়টাকে খুব সিম্পল ওয়েতে নেওয়া খুব কঠিন ব্যাপার। এখন আপনি বলবেন যে এরশাদ সাহেব কেন করেছিলেন রাষ্ট্রধর্মের ব্যাপারটা? এরশাদ সাহেব হয়তো মনে করেছিলেন যে এটা তার রাজনীতি করবার জন্য সহজ হবে, এবং এরশাদ সাহেবের এই সিদ্ধান্তকে, যেটা আপনি বললেন যে পরবর্তী পর্যায়ে অন্য দুটি বড় রাজনৈতিক দলও কিন্তু এটাকে এন্ডোর্স করেছে। এনফোর্সমেন্টের কথাটা কিন্তু এখানে খুব জোরসে। এনফোর্সমেন্টের কথাগুলো যারা বলেন তারা জনসংখ্যার কতখানি? এই যে সলিমুল্লাহ খান বলেন, আপনার স্ক্রিনে দেখা যাচ্ছে যে ইসলাম হবে না, মানে সংবিধান হবে ইসলাম, মানে ইসলামের মাধ্যমে। সেখানে কিন্তু কাউন্টার প্রশ্ন যেটা উত্থাপন করা উচিত, আমরা কিন্তু সেই প্রশ্নটা উত্থাপন করি না। আমি রাজি আছি, আপনি আমাকে তাহলে বলেন, আপনি তো ইসলামিক স্কলার, আপনি আমাকে বলেন কোন ইসলামের কোন বিধানগুলো দিয়ে আপনি রাষ্ট্রে চালাতে চান। ক্যান ইউ কাম টু এ ভেরি কনক্লুসিভ স্টেটমেন্ট অন দ্যাট ইস্যু? দ্য আনসার ইজ নো। পরিষ্কার, ইসলামে যত রকমের মাযহাব আছে, যত রকমের মতভেদ আছে, আপনি কোনটা দিতে চান আমাকে? তাহলে কি আপনি ডক্টর সলিমুল্লাহ খানের সাথে একরকম একমত হচ্ছেন যে রাষ্ট্রের কোনো ধর্ম থাকলে সেটা ধর্মের জন্য খুব উপকারী হয় না? না, ধরেন আমাদের এখানে যে বাংলাদেশে, আমি অন্য দেশের তুলনায় যাব না, বাংলাদেশে আপনি ঈদে, পূজা পার্বণে, বড়দিনে এই যে আপনি সুবিধাগুলো, হ্যাঁ, ধর্মীয় দিনগুলোতে আপনি যে স্বাধীনতা ভোগ করেন, আবার মার্কিন যুক্তরাষ্ট্রে করে না। তাতে কি মার্কিন যুক্তরাষ্ট্র আমার চেয়ে বেশি এগিয়ে আছেন, আমি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পিছিয়ে আছি? আমার তো রাষ্ট্রধর্ম কনস্টিটিউশনে লেখা আছে, এবং সেখানে পরে সংশোধন করা হয়েছে যে প্রত্যেকের বিশ্বাস অনুযায়ী তার ধর্ম পালন করতে হবে, এবং সেটা করছে। এবং রাষ্ট্রীয়ভাবে কিন্তু এক ধরনের এন্ডোর্সমেন্ট আছে, দুর্গাপূজায় আছে, আপনি ধরেন বড়দিনে আছে, এগুলোতে আছে না?
তো থাকার পরে আমি মার্কিন যুক্তরাষ্ট্রে যে খারাপ হলাম কি, ওখানে তো এই এন্ডোর্সমেন্টগুলি নাই। না, যুক্তরাষ্ট্র থেকে তুলনা যদি নাও করি তাহলে মার্কিন আপনি যুক্তরাষ্ট্র, মনে একটা করছেন উদাহরণ হিসেবে মানে বললাম কি, খারাপ হলাম কি, ওখানে তো এই এন্ডোর্সমেন্টগুলি নাই। না, যুক্তরাষ্ট্র থেকে তুলনা যদি নাও করি তাহলে মার্কিন আপনি যুক্তরাষ্ট্র, মনে একটা করছেন উদাহরণ হিসেবে মানে বললাম কি। ধর্মের কোনো উপকার হচ্ছে কিনা সেই ক্ষতিও সাথে হচ্ছে না, মানে ক্ষতিও হচ্ছে না। উপকারও নাই, ক্ষতিও ক্ষতিও নাই, নাই। তার মানে কি ব্যাপারটা অর্থহীন? অর্থহীন না, এটা করেছে, এটা রাজনৈতিকভাবে বহু জিনিস আছে যেগুলো সব সময় আপনি অর্থ দিয়ে বিচার করতে পারবেন না। যারা ক্ষমতা রাষ্ট্র নিয়ন্ত্রণ করে তাদের মনটা দিয়ে বিচার করতে হবে। কিছুটা রাজনীতির কথা তো আছে। ডক্টর সলিমুল্লাহ খান, আমরা একটা বিরতি নেব, বিরতির পর ফিরে এসে আমার কাছে খুব চমৎকার লাগলো যে যারা মাহফুজুল্লাহ বিষয়টি যেভাবে তুলে তুললেন, এন্ডোর্সমেন্ট এবং এনফোর্সমেন্টের বিষয়টা, কম সাম্প্রদায়িকতা বেশি সাম্প্রদায়িকতার যে তুলনাটা এবং রাষ্ট্রের এই কার্যের ফলে যে ক্ষতিটা, আমরা একটা বিরতি নিব, তারপরে মাহমুদুল্লাহ ভাইয়ের সাথে আমি কিছু অংশ একমত হলেও কিছু অংশ দ্বিমত করব। আচ্ছা ঠিক আছে, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। আজকে বাংলাদেশে আমি আলাদা করে কোনো প্রশ্ন করতে চাই না। ডক্টর সলিমুল্লাহ খান, আমি জানাব মাহমুদুল্লাহ ভাই যেটা বলছিলেন তার আমি আগে একমত, যেটা সেটা বলি। উনি বললেন যে এই যে আসলে রিভাইভালিজম বা ফান্ডামেন্টালিজম এগুলি বাংলাদেশ আসলে নাই। আছে কি, এটাকে ইংরেজিতে বলে পাওয়ার পলিটিক্স। আমি একটা প্রমাণ দিই। প্রফেসর এমাজউদ্দিন আহমেদ, যিনি এখন বিএনপির পক্ষের একজন বুদ্ধিজীবী হিসেবে বিখ্যাত, তিনি 1990 সনে এশিয়ান সার্ভে পত্রিকায় আগস্ট মাসে একটা প্রবন্ধ লিখেছিলেন আরেকজনের সাথে যৌথভাবে, অনেক লম্বা নাম, সেই নাজনীন এবং এমাজউদ্দিন আহমেদের সেই প্রবন্ধ নিয়ে এই কথাটাই আর্গু করেছিলেন যে বাংলাদেশে এই যে রাষ্ট্রধর্ম ইসলাম ঘোষণা করা হলো, এইটা একটা পাওয়ার রাজনীতির ফলাফল। উনি জিয়াউর রহমান থেকে শুরু করেছেন এবং জেনারেল এরশাদের এটাকে তার কালমিনেশন হিসেবে দেখিয়েছেন। কাজেই মানে মাহফুজুল্লাহ ভাই কথাটা শেষাংশটুকু বলেছেন বলে আমি বলছি যে কি, এরশাদ যেটা করেছেন সম্পূর্ণ নিরাবরণ কারণে করেননি, এতে লাভ আছে, কিন্তু খোদ ইসলামের তাতে কোনো লাভ আছে কিনা এটার জন্য যদি আমরা একটু পাকিস্তানে যাই তাহলে পরিষ্কার হয়। মোহাম্মদ আলী জিন্নাহ যতদিন বেঁচে ছিলেন, এমনকি লিয়াকত আলী পর্যন্ত, পাকিস্তান একটা সেকুলার রাষ্ট্র ছিল। যদিও বা লোকে মনে করে যে পাকিস্তান ইসলামের কারণে প্রতিষ্ঠিত হয়েছে, পাকিস্তান প্রতিষ্ঠিত হয়েছে মুসলমানদের জন্য, ইসলামের জন্য নয়। আমি যে কথাটার উপর গুরুত্ব দিতে চাই, ধর্মীয় স্বাধীনতা হচ্ছে আধুনিক পৃথিবীর সমস্ত আধুনিক রাষ্ট্রের মূলনীতি, মৌলিক অধিকারের মূল প্রশ্ন। প্রত্যেক মানুষ তার নিজ নিজ ধর্ম পালনের অধিকার ভোগ করবে। বাংলাদেশের সংবিধানও সেটা আছে, পাকিস্তানের সংবিধানও সেটা ছিল। তাহলে আবার পাকিস্তানকে যে ইসলামিক রিপাবলিক ঘোষণা করা হলো, পাকিস্তানে ইসলামকে রাষ্ট্রধর্ম করার জন্য স্লোগান আসলো কখন? লিয়াকত আলী খানের যখন মৃত্যু হচ্ছে তখন ইসলাম ইন ডেঞ্জার এই স্লোগান আনলো। এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা রাজনৈতিক স্লোগান। এই জন্য আমি বলছি রাষ্ট্রধর্ম কথার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই, শুধু রাষ্ট্রের সম্পর্ক আছে। কাজে আমরা ব্যাপারটাকে রাজনৈতিকভাবে আলোচনা করার যোগ্য মনে করি। এতে ধর্মকে ব্যবহার করে কি জন্য? মানুষের মুখকে বন্ধ করে দেওয়ার জন্য, যেন ধর্ম বিষয়ের জন্য সেন্সিটিভ কথা বলা না যায়। আচ্ছা, এখন বাংলাদেশ সংবিধানে আসি। আমি যে জায়গা থেকে শুরু করতে চাই, বাংলাদেশের সংবিধানে যদিও বা প্রক্ষিপ্তভাবে এখন আছে রাষ্ট্রধর্ম হবে ইসলাম, কিন্তু অন্য সর্বত্র সংবিধানের যে মূলনীতি সেটা কিন্তু বজায় আছে। একটা উদাহরণ দিই, জিয়াউর রহমান সাহেব অন্যান্য কাজের মধ্যে যেটা করেছিলেন, মূলনীতি ছিল সংবিধানে আমাদের ধর্মনিরপেক্ষতা। সেইটা কার্যকর করার জন্য সংবিধানের 12 নম্বর ধারা ছিল যে সাম্প্রদায়িকতা নিষিদ্ধ হবে, ধর্মভিত্তিক রাজনৈতিক দল করা যাবে না। জিয়াউর রহমান সাহেবের 5ম সংশোধনীতে ওটা তুলে দেওয়া হয়। তাছাড়া 25 নম্বর ধারাতে, যেটা সংবিধানের পরিচালনার মূলনীতির মধ্যে অন্তর্গত, জিয়াউর রহমান সাহেব একটা কথা যোগ করেছিলেন, সেটা এমাজউদ্দিন সাহেবের প্রবন্ধ থেকে আমি একটা বলি, যেটা এখন বাতিল হয়েছে। সেটা খুব মজার বিষয়, ওই রাজনীতিতে স্বার্থ কিভাবে আছে সেটা দেখার জন্যই বলছি। ওখানে লেখা হয়েছিল, আমি আগে ইংরেজিতে পড়ি, আর্টিকেল 25-এ লিখেছিলেন, ডিক্লেয়ার দ্য ইন্টেনশনস অফ দ্য স্টেট ফর কোটেশন স্টেবিলাইজিং, প্রিজার্ভিং and strengthening fraternal ties with the Muslim states on the basis of Islamic solidarity. তখন জিয়াউর রহমান সাহেব বলে বাংলাদেশ আল কুদস কমিটির সদস্য হয়েছিল, 3 সদস্য বিশিষ্ট, মানে যে পরিচয় করার জন্য, এবং ইসলামিক সলিডারিটি ফ্রন্ট বলে এটারও সদস্য হয়েছিল। এখন দেখেন বর্তমানে সেটা কিন্তু বাতিল হয়ে গেছে, অর্থাৎ 25-এর 2 উপধারাটা কিন্তু বাতিল হয়ে গেছে। আমি বোঝাতে চাচ্ছি ওইটা রাজনীতির ফসল ছিল। আরো একটা জিনিস মজার বিষয়, ইরানের বিপ্লবের আগে কিন্তু এগুলি বাংলাদেশে হয়েছে। অনেকে মনে করে কি ইরানের বিপ্লবের পরে ইসলামিক পুনরুত্থান হচ্ছে মধ্যপ্রাচ্যে, সেটার ফলে বোধহয় বাংলাদেশে এটা আসছে, তা ঠিক নয়। পাকিস্তানে দেখেন জেনারেল জিয়াউল হকের জনসমর্থন যখন এবার শূন্যের কাছাকাছি, তখন তিনি ইসলাম নিয়ে লেগে পড়লেন। আমি বলতে চাচ্ছি গোটা পাকিস্তান রাষ্ট্র থেকে কি আমরা একটা শিক্ষা নিতে পারি না? রাষ্ট্রধর্ম হিসেবে এমনকি প্রজাতন্ত্রকে ইসলামিক প্রজাতন্ত্র ঘোষণা করার ফলে পাকিস্তানের লোক খুব বেশি ধার্মিক বা পাকিস্তানের বেশি প্রগতি হয়েছে এমন নয়। কাজে বাংলাদেশে যারা রাজনৈতিক কারণে এটা আনেন, আমি তাদের কাছে সবিনয় এটাই নিবেদন করব, যদি রাষ্ট্রধর্ম কথার অর্থ কি, ধরুন রাষ্ট্রভাষার কথার অর্থ কি? 1952 সনের ভাষা আন্দোলনের পর আমাদের ছাত্র যুব সমাজ গণতান্ত্রিক দাবি তুলেছিলেন, রাষ্ট্রভাষার অর্থ হচ্ছে উচ্চশিক্ষা,
মাতৃভাষায় বা বাংলা ভাষায় হতে হবে, এটাই রাষ্ট্রভাষা। আরেকটা কি, ধরেন আপনাদের যে পরীক্ষা দিয়ে আপনি পাশ করেছিলেন, কিন্তু সিভিল সার্ভিস পরীক্ষা, সেটা দেওয়া যেতে পারে। আচ্ছা, এখন রাষ্ট্রধর্মের কথা বলি। আমাদের এখানে যদি রাষ্ট্রধর্ম হয়, বলা হচ্ছে এই প্রজাতন্ত্রের রাষ্ট্রধর্ম ইসলাম, এবং তাতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম পালন করা যাবে। কিন্তু এইগুলি আপনি কি করবেন? আমি আপনাকে যদি মৌলিক অধিকারের 28 নম্বরে আছে, বলা হচ্ছে একে, কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবেন না। আচ্ছা, আরেকটা আছে 29-2, কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোন নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের অযোগ্য হইবেন না, কিংবা সেই ক্ষেত্রে তাহার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাইবে কিন্তু না। স্যার, আমাদের সংবিধানে তো রাষ্ট্রধর্ম ইসলামের কথা থাকলেও সকল ধর্মকে সমানভাবে দেখা হবে এই কথাটি আছে। No. আসল কথা হচ্ছে রাষ্ট্রধর্মের কথা হচ্ছে রাষ্ট্রধর্মের কারণে কোন নাগরিক যদি বৈষম্যের মুখোমুখি হয়, কথা করছে সেইটা এক ধরনের রাষ্ট্রধর্ম। আর যেখানে রাষ্ট্রধর্ম আছে আলংকারিক ভাবে, আমি কথা এই কারণে একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। সুইডেন, আমি সুইডেন 1593 সন থেকে 1593 থেকে রাষ্ট্রধর্ম রেখেছে প্রতিবাদী খ্রিস্ট ধর্মকে। 2000 সনের 1 জানুয়ারি তারা সেটা বাতিল করেছে আইন করে, সংবিধান পরিবর্তন করেছে সুইডেনের পার্লামেন্ট। কিন্তু তারপরেও এটা এখানে মাহফুজুল্লাহ ভাইয়ের সাথে আমি একমত, সেটা হচ্ছে সামাজিক বলে একটা ব্যাপার আছে। আমি একটু করে দেখাচ্ছি, বলছে কি, বাক্যটা হচ্ছে এরকম: ইন সুইডেন, where the Church of Sweden had been the state church since 1593, the parliament passed a statute providing for the formal disestablishment of the church on January 1, 2000. ইংল্যান্ডে ওই তর্ক উঠেছিল। আর যে ক্যান্টারবেরির আর্চ বিশপ, যিনি 2002 সনের জুন মাসে, যিনি এপ্রিলে যিনি ছিলেন, তিনি বলছেন কি চার্চকে আরো শক্তিশালী করতে হবে। এরপরে যিনি আর্চ বিশপ বলেন, জুলাই মাসে তিনি বললেন কি ডিসএস্টাবলিশ করতে হবে। এই বিতর্কের শেষে কি দাঁড়ালো? নোট দ্যাট although the Church of Sweden is no longer the official state church, it still receives preferential treatment from the government in various forms, including a church tax on member. এটা আমি ওনার সাথে একমত। এটা হচ্ছে কোন সামাজিক কারণে হচ্ছে। আমার মনে হয় যেন মাহফুজুল্লাহর কাছে আমরা আবার যাই, যে সংবিধানে বিসমিল্লাহ যুক্ত করা, ধর্মভিত্তিক রাজনৈতিক দল করার সুযোগ দেওয়া, রাষ্ট্রধর্মের উপাদান যুক্ত করা, এটি আসলে নানাভাবে আমাদের দেশের রাজনীতিতে কাজে লাগানো হয়েছে। এইটা জনমতের দাবির কোনো প্রেক্ষাপট ছিল কিনা, এটি একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই দাবিগুলিকে আবার আপনার ভাষায় যদি বলি, এন্ডোর্স করে আওয়ামী লীগ, আমি যেটি আপনার কাছে জানতে চাইলাম, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত এখন মোটামুটি ভাবে এক কাতারে কিনা। এর আগে একটু বলে নেই, ওই যে সুইডেনের কথা বলেছেন সলিমুল্লাহ খান, আরো আছে সুইডেনের। এটা তো অনেক পুরনো উদাহরণ, মানে অনেক দিন থেকে। আপনি জার্মানিতে চার্চ ট্যাক্স আছেন, আপনি চাকরিতে যোগদান করলে আপনাকে আপনার ধর্ম ডিক্লেয়ার করতে হয়, আপনি ক্যাথলিক না, প্রোটেস্ট্যান্ট না, মানে আপনার নো রিলিজিয়ান। এবং ক্যাথলিকদের কাছে যে টাকা নেওয়া হয় সেটা ক্যাথলিক চার্চের সেন্ট্রাল ইয়েতে চলে যায়, সেই টাকা আবার তারা পৃথিবীর বিভিন্ন দেশে এনজিওদেরকে তারা সেটা সহায়তা দেয়। কাজে এগুলো খুব বিষয় আর কি, খুব স্পর্শকাতর বিষয়। আরেকটা বলি যে বাংলাদেশে এই যে আপনার মুসলমান অমুসলমান দ্বন্দ্বটা আমি দেখি না, কিন্তু যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ বিশ্বাসে মুসলমান, প্র্যাকটিসে না, বিশ্বাসে মুসলমান। এটাও হয়তো আমার মুসলমান বন্ধুরা রাগ করবেন, বলবেন যে প্র্যাকটিস আর বিশ্বাসে তুমি কি দেখতেছো। আমি প্র্যাকটিস বলতেছি যারা নিয়মিত নামাজ রোজা করেন তারা হচ্ছেন প্র্যাকটিসিং, আর বিশ্বাসে তো সবাই। এই যে 1974 সালে আমরা যে ওআইসিতে গেলাম, হোয়াট ফর, কম্পালশনটা কি ছিল? আপনি আতকুর্স কমিটি কথা আনলেন, যে জিয়া রহমান আতকুর্স কমিটির সদস্য হয়েছেন, সেটা হচ্ছে ওই সংবিধানে ওই সংশোধন করবার পর, না তারপরে উনি আল-কুদস কমিটির সদস্য হয়েছেন জীবনের শেষ প্রান্তে। বললাম তো 1979 সনে হয়েছে। কি ওই আল-কুদস কমিটির সদস্য হওয়াটা 79 না 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 না, তারপরে আমি এই ব্যাপারে আই স্ট্যান্ড ফর। উনি তো 81 সালে মারাই গেছেন। 81 সালে মারা যাওয়া, আমি এটা যদি আপনি আমার সঙ্গে চ্যালেঞ্জ করেন, আই হ্যাভ রিটেন দি বিগেস্ট মানে পলিটিক্যাল বায়োগ্রাফি অন জিয়া, আই নো ইট। 79 না, তখন আপনার 79 ইলেকশন হয়েছে, তখন আল-কুদস এই সিচুয়েশন সামনে আসে না, ওই কমিটি তৈরি হয়েছে তখনই। যাই হোক, এটা তো আমি আপনাকে দেখাবো এখন, আপনি দেখেন সেটা। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে 74-এ বাংলাদেশ ওআইসি সম্মেলনে কেন গিয়েছিল, কম্পালশনটা কি ছিল? যে ইসলামিক রাষ্ট্রগুলির সাথে বন্ধুত্ব জরুরি ছিল, ইসলামিক রাষ্ট্রগুলির সঙ্গে বন্ধুত্ব। এখানে সলিমুল্লাহ খান যে বললেন যে ইসলামিক রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নত, দুটোর মধ্যে পার্থক্য কি দেখছেন আপনি? না, পার্থক্য আমি কোনো পার্থক্য নাই। এটা আমরা এখন চেষ্টা করি আমার রাজনৈতিক বিশ্বাস দিয়ে দিয়ে এটাকে বলবার জন্য, এর কোনো মানে আমি কোনো পার্থক্য দেখি না এর মধ্যে। এখন এখানে আসেন যে এটা পুরোটাই হচ্ছে পাওয়ার পলিটিক্স। আপনি শেখ মুজিবুর রহমানের সেই বিখ্যাত বক্তব্য তো আছে যে আমি বাঙালি এবং আমি মুসলমান। তিনি মুসলমান এটা বলতে বাধ্য হলেন কেন, বা কেন বললেন? শুধু বাঙালি বললেই তো হতো। বাঙালি এবং মুসলমান এই যে কথাটা উনি যোগ করেছেন কেন? এবং আপনি যে প্রশ্নটা এনেছেন এখানে একটা আমাদের রাজনীতিতে খুবই সহজ। আপনি কি করে বলেন? আপনি তো বলেন কি আমি বাঙালি, আমি পুরুষ, আমি মাহফুজুল্লাহ, এটা বলার দরকার কি?
না, দরকার তো নাই। আপনি যখন রাষ্ট্রীয়ভাবে, যেহেতু রাষ্ট্রীয়ভাবে প্রশ্ন, না না সলিমুল্লাহ শোনেন, না, আপনি যেখানে- না না ব্যক্তিগতভাবে প্রশ্ন তোলা আর রাষ্ট্রীয়ভাবে যখন আপনি বলছেন, তখন বিষয়টা এখানে তো কথাটাই তর্কটাই হচ্ছে রাষ্ট্রীয় ধর্ম নিয়ে, রাষ্ট্র ধর্ম নিয়ে। আচ্ছা, কিন্তু কারণ আমাদের মধ্যে নাগরিকের তো নিজের বক্তব্য দেওয়ার অধিকার আছে। নাগরিক তো বলতেই পারে যে আমি অমুক ধর্মের সদস্য এবং আমার ধর্ম স্বাধীনতা থাকবে না। এই যে এইটাই হলো নাগরিকের বক্তব্য, আর যিনি রাষ্ট্রের জাতির প্রধান তার বক্তব্য যদি একভাবেই বিবেচিত হয় তাহলে আমার কিছু বলার নাই। আচ্ছা আসেন আপনি সেখানে, আমাদের মধ্যে এই যে আপনি বললেন যে নিঃসন্দেহে পাওয়ার, কিন্তু সেই পাওয়ার পলিটিক্সের মধ্যে আবার আরেকটা খেলা আছে। কেউ বলবে বিসমিল্লাহির রহমানির রহিম, কেউ বলবে পরম করুণাময় আল্লাহর নাম। কি পার্থক্যটা কি আপনি আমাকে বোঝান না? এটা তো অন্য সমস্যা। এটা হচ্ছে একটা দিয়ে আমি বলতে চাই ওরা হলো কট্টর মুসলমান, আরেকটা দিয়ে আমি বলতে চাই আমি প্রগতিশীল, আমি সেকুলার। না মাহফুজুল ভাই, আমার কাছে যেটা মনে হয় যে আমি বিসমিল্লাহির রহমানির রাহিম বলছি, কিন্তু আমি বিসমিল্লাহির রহমানির রাহিম সংবিধানে লিখে রাখছি, দুটির মধ্যে তো একটা তফাৎ আছে। কোনো তফাৎ নাই। আপনি না, মানে আমি বিসমিল্লাহির রহমানির রাহিম বলবো কারণ আমি মুসলমান, হ্যাঁ। কিন্তু রাষ্ট্র আমাকে এটি বলে দিতে বলবে, রাষ্ট্র তো আমার ধর্মকে নিয়ন্ত্রণ করছে না। না, মানে আমি বিসমিল্লাহির রহমানির রাহিম বলবো কারণ আমি মুসলমান, হ্যাঁ। কিন্তু রাষ্ট্র আমাকে এটি বলে দিতে বলবে, রাষ্ট্র তো আমার ধর্মকে নিয়ন্ত্রণ করছে না। কনস্টিটিউশন। আপনি যে বিসমিল্লাহির রহমানির রহিম বলা, এটা নিয়ে অনেক তর্ক হয়েছে, অনেক আলোচনা না, হয়েছে, বাট ইটস নট। সেই আলোকে আমি বলি যে আপনি বলছেন আমাদের দেশে 85% মুসলমান, কিন্তু সেই 85% মুসলমান হলে রাষ্ট্রটাকেও মুসলমান রাষ্ট্র হতে হবে কেন? মানে কি না, মুসলমান রাষ্ট্র তো না, রাষ্ট্র মুসলমান তো না, বলেছে মানে 85% ধর্ম ইসলাম, রাষ্ট্রেরও ধর্ম থাকতে হবে ইসলাম। না না না, এখানে হচ্ছে আমি বলছি যে এটা হচ্ছে বোঝার এবং কিভাবে আপনি দেখেন তার উপরে। তাইলে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট যে বাইবেলে হাত রেখে শপথ গ্রহণ করেন, বাংলাদেশে তো কোরআন শরীফে রেখে আমাদের কেউ সব প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করেন না। দেন হুইচ ওয়ান ইজ ইয়ে? ওই জন্য আমি ওই প্রশ্নটা তুলেছিলাম, এন্ডোর্সমেন্ট এবং এনফোর্সমেন্টের ব্যাপারটা, এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে হলে বাইবেলে হাত রেখে বা ইয়েতে হাত রেখে শপথ না, গ্রহণ করতে হবে। বাইবেলে হাত রেখে এই পর্যন্ত সবাই বাইবেলে হাত রেখেছেন, মানে যেহেতু সবাই এই মার্কিন পর্যন্ত- যুক্তরাষ্ট্রের টাকার উপরেও লেখা আছে ইন গড উই ট্রাস্ট। এটা কিন্তু আদিতে ছিল না, এটা চালু হয়েছে অনেক পরবর্তীকালে। আপনি এটা খেয়াল না, রাখতে যাই হোক, হবে। এটি চালু হয়েছে, এটি হচ্ছে সত্য কথা। এটা আমরা পরবর্তীকালে চালু হয়েছে, আমি যেটা শুরুতে ছিল না। আমরা একটা জিনিস আন্দাজ করে বলতে চলবে না। ইন গড উই ট্রাস্ট কেম মাচ লেটার। এটা বিপ্লবের সময় ছিল না। না, বিপ্লবের সময় না থাকলেও এটা এখন আছে, সেটাই। আর আরেকটা জিনিস হচ্ছে ডক্টর সলিমুল্লাহ খান, আমরা আদর্শ গণতন্ত্র বলতে যাদের কথা বলি, যুক্তরাষ্ট্র, ভারত, তাদের কথা যদি আমরা টানি, তাহলে আমরা দেখবো যে ধর্মীয় অনুভূতি থেকে কাজে লাগিয়ে এখনো ডোনাল্ড ট্রাম্প বলেন, টেড ক্রুজ বলেন, তারা ধর্মীয় অনুভূতিকেই কাজে লাগাচ্ছেন। আমাদের এখানে ধর্মীয় অনুভূতিগুলিকে কাজে, রাজনৈতিক ভাবে কাজে লাগানোটা কি আমরা আসলে এটা নিন্দা খুব করবো কিনা? আমরা এটা আদর্শ রাষ্ট্রের কথা যখন বলেছেন, আমি আসলে বলবো যে ভারতের প্রসঙ্গেও ভারতের চেয়ে আমরা অনেক বেশি আদর্শ রাষ্ট্র। যুক্তরাষ্ট্রের চেয়েও কি আমরা যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক আদর্শ রাষ্ট্র, যুক্তরাষ্ট্র সেটা আমি বলবো। মানে ওই আদর্শ রাষ্ট্র হয়ে আমাদের কোনো উপকার হচ্ছে কিনা সেটাও নিশ্চয় আপনার কাছ থেকে শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকের বাংলাদেশে। ডক্টর সলিমুল্লাহ খান বিরতির আগে আপনার কাছে অন্যান্য দেশের উদাহরণ এবং ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে রাজনীতিতে ফায়দা তোলার বিষয়টি জানতে চাইছিলাম। না, আমাদের পাশের বড় দেশ ভারত থেকে শুরু করা যাক। ভারতে কোনো রাষ্ট্রধর্ম নেই, কিন্তু ভারতের রাষ্ট্রভাষা আছে। ওরা রাষ্ট্রভাষা না বলে অফিসিয়াল ভাষা বলে। ভারত, আমার মতে ভারত যেটা ভুল করেছে, মানে ভারতের সবকিছু আদর্শ নয়, সেটা হচ্ছে সে হিন্দিকে অফিসিয়াল ভাষা ঘোষণা করেছে, ইংরেজিকে করেছে আপনার অক্সিলারি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, এবং অন্যান্য ভাষাকে সরিয়ে দিয়েছে। যেগুলোকে জাতীয় ভাষা বলে সে রেখেছে সেগুলো অফিসিয়াল বলে নাই। ভারতের শব্দগুলো খেয়াল করবেন, রাষ্ট্রভাষাকে বলে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আর ইংরেজি হচ্ছে কি উপ বা সহকারী রাষ্ট্রভাষা। আর বাংলা সহ হিন্দির বাইরে উর্দু এবং অন্যান্য প্রায় 15টি আছে, সংস্কৃত শুদ্ধ, যেগুলো তারা জাতীয় ভাষা ঘোষণা করে। অথচ রাষ্ট্র ধর্মের ক্ষেত্রে তাদের কিছুই নাই। অনেকে মনে করে থাকেন যে বাংলাদেশের সংবিধান বোধহয় কিছুটা ভারতের অনুকরণের লেখা। হ্যাঁ, এটা ঠিক যে ভারতের সংবিধান থেকে আমরা অনেক কিছু শিখেছি, কিন্তু এইটাও ঠিক যে বাংলাদেশ যে ধর্মনিরপেক্ষতার নীতি ঘোষণা করেছিল 1972, এটা বাংলাদেশের সংগ্রামের ফসল, যেটার অর্থ ছিল অসাম্প্রদায়িকতা, অর্থাৎ সাম্প্রদায়িকভাবে কারোর প্রতি বৈষম্য প্রদর্শন না করা। সেইটা ভারত প্রথমে তাত্ত্বিকভাবে গ্রহণ করেনি। বাংলাদেশ স্বাধীন হবার 6 বছর পর 1976 সনে ভারতের সংবিধান সংশোধন করে রাষ্ট্রধর্ম বিহীন ধর্ম নিরপেক্ষ নীতি নিবে রাষ্ট্র এটা গ্রহণ করে। এখন আমেরিকা বা অন্যান্য ক্ষেত্রে, আমি ইংল্যান্ডের কথা বলছি, ইংল্যান্ডের চার্চ অফ ইংল্যান্ড, সেটা হচ্ছে সেখানকার রাষ্ট্রীয় চার্চ। এখন সেইখানেও তর্ক শুরু হয়েছে এই শতাব্দীর গোড়ায়। আমি বলছেন 2002 সনে একজন আর্চ বিশপ বলছেন যে এটা আমাদের এস্টাবলিশ করা উচিত, চার্চকে আরো শক্তিশালী করা উচিত। আরেকজন বলছেন না, এটাকে সম্বন্ধে বাধ্য হচ্ছে। কি জন্যে? চার্চের খাতিরেই। উনি বলছেন এইটাকে রাষ্ট্রধর্ম করলে ধর্মেরই ক্ষতি হয়। আমি বারবার এটা বোঝাতে চাই, আমাদের দেশবাসীর কাছে বলতে চাই যে
যে যারা রাষ্ট্রধর্ম হিসেবে ইসলাম বা খ্রিস্ট ধর্ম বা হিন্দু ধর্মকে ঘোষণা করছেন তারা আসলে ইসলাম খ্রিস্ট ধর্ম বা হিন্দু ধর্মের কোনো উপকার করছেন না। এই জিনিসটা বোঝা খুব জরুরি। আচ্ছা, এখন আমেরিকাতে আসেন। আমেরিকাতে যে রাজনীতিতে এখন ডোনাল্ড ট্রাম্প, আজকে মেক্সিকোতে দেখেন ডোনাল্ড ট্রাম্পের কুশপুত্তলিকা দাহন করছে লোকে। ওখানে সংঘাতটা কি? ওটা হচ্ছে রাষ্ট্রীয় সংঘাত। মেক্সিকো হচ্ছে গরিব দেশ এবং সেখান থেকে লোকে সীমান্ত পার হয়ে কাজের সন্ধানে উত্তর আমেরিকা আসতে চায়। সেটা ঠেকাবার জন্য আপনি সেখানে ধর্মকে ব্যবহার করছেন, সেন্টিমেন্ট তৈরি করছেন। অথবা ধরেন ডোনাল্ড ট্রাম্প কি বলেছিল, ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে আমার কিছু বলার দরকার নেই, তার রিপাবলিকান প্রতিপক্ষরা যে সমস্ত শব্দ ব্যবহার করেছেন সেগুলো আমি উচ্চারণ করতে পারবো না। সেই ভদ্রলোক বলেছেন যখনই এই যে সিরিয়ার ক্রাইসিস এবং ইউরোপের শরণার্থী ক্রাইসিস এবং দু একটা সন্ত্রাসবাদী ঘটনা ঘটেছে, তখন বলছে কোনো মুসলমানকে সে আমেরিকা ঢুকতে দেবে না। তখন আমাদের দেশের একজন আমাদের দেশের বংশোদ্ভূত এক ব্রিটিশ পার্লামেন্টারিয়ান বললেন না, ডোনাল্ড ট্রাম্পকে আমাদের দেশে ঢুকতে দেবে না, মানে ইংল্যান্ড ঢুকতে দেবে না। অর্থাৎ এইগুলি হচ্ছে সস্তা রাজনীতি, এবং এই সস্তা রাজনীতি আমেরিকার মতো দামি দেশেও আজও বিক্রি হয়। জনাব মাহফুজুল্লাহ, আবার আমি প্রথম প্রশ্নতে ফিরে আসি যে ইস্যু বা নন ইস্যু ভিত্তিক এইসব বিষয় যেগুলো আসলে মানুষের কোনো কল্যাণ বা কোনো উন্নতি আনে না, কিন্তু আমরা যদি আদর্শগতভাবে বিশ্লেষণ করি, আমরা এখন এটি বলতে পারি কিনা যে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি আসলে এখন এক জায়গায় দাঁড়িয়ে আছে আদর্শগতভাবে? এই তিনটি দলের মধ্যে পার্থক্য করা খুব মুশকিল। মেক্সিকোতে আপনি নিশ্চয়ই কাগজে দেখেছেন এই যে আসামে নির্বাচনী অভিযানে মোদি কি মন্তব্য করেছে ওখানকার বাংলাদেশিদের সম্পর্কে, কাজে ওইটা একটা পলিটিক্সের পার্ট। আর এইখানে যেটা আপনি আনলেন যে তিনটা দল সম্পর্কে, এই প্রশ্নে তিনটা দলের অবস্থান এক, কারণ তারা অ্যাট দি এন্ড অফ দি ডে তারা জানেন যে তাদের বিজয়ের জন্য, রাজনীতিতে ক্ষমতা গ্রহণ করবার জন্য মেজরিটি যে পপুলেশন আছে তার ভোটটা ইজ এ ডিসাইসিভ ফ্যাক্টর। কিন্তু সেইটা না, এই নন ইস্যুগুলোকে সামনে আনা হয়। আজকে দেশের যে সংকট, আজকে দেশে যে গণতন্ত্রহীনতা, আজকে যে অধিকারহীনতা, আজকে যে নির্যাতন, এগুলি অনেক বেশি গুরুত্বপূর্ণ। সরকারই এগুলিকে সামনে আনছে, সরকার এবং সরকারের অনুসারী কিছু লোক, কিছু আমাদের হরতাল দিয়ে জামাতে এটা আমি মনে করি না যে জামাত যে হরতাল দিয়েছে এটা আলোচনার বিষয়। এটা একেবারে আমি মনে করি না, এটা কোনো একেবারে অর্থহীন আলোচনা। আপনি আলোচনা করে কিন্তু এটাকে গুরুত্ব আরোপ করছেন, কিন্তু হরতালের কি ধারে কাছে ছিল? আজকে কোথাও হরতালের ধারে কাছে কিছুই ছিল না, বরং এটা গুরুত্ব আরোপ করে। আমি বলছি যে আজকে ওগুলি যদি, ওই লড়াইগুলো এবং গণতন্ত্র যদি সত্যিকার অর্থে আপনি প্রতিষ্ঠিত করেন, আপনি যদি মানুষের অধিকার প্রতিষ্ঠিত করেন, আপনি যদি সাম্য প্রতিষ্ঠা করেন, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করেন, মানবিক মর্যাদা যে মুহূর্তে আপনি প্রতিষ্ঠা করবেন সেই মুহূর্তে আপনি খ্রিস্টান, আমি হিন্দু, এই বিভেদ তো আপনি রাখতে পারবেন। মানে গণতন্ত্র থাকলে আসলে আলাদা করে ধর্মনিরপেক্ষতা বা অন্যান্য জিনিসগুলি না থাকলে অনেক সেকেন্ডারি হয়ে যায়, অনেক সেকেন্ডারি হয়ে যায়। আমরা একটা বিরতি নিয়ে এসে কি আজকের সবচেয়ে আলোচিত বিষয়টি একটু জানতে চাইবো কিনা আপনাদের কাছে, কারণ দর্শকদের মধ্যে অনেকে জানতে চাইছেন, সেটা হচ্ছে দুইজন মন্ত্রীকে যে আসলে হাইকোর্ট জরিমানা করেছেন এবং বলেছেন যে জরিমানা না দিলে তাদের জেল খাটতে হবে, সেই মন্ত্রীদ্বয়ের আসলে পদে থাকা উচিত কি পদত্যাগ করা উচিত? তারা শপথ ভেঙেছেন কিনা, তারা সংবিধান লঙ্ঘন করেছেন কিনা? আমরা একটা বিরতি নিয়ে ফিরে এসে আপনাদের দুজনের কাছে বিষয়টি একটু জানতে চাইবো। ফিরলাম আজকে বাংলাদেশে। ডক্টর সলিমুল্লাহ খান, দুইজন মন্ত্রীকে দণ্ড দেওয়া হয়েছে, তারা তারা মাফ চেয়েছিলেন, কিন্তু তাদেরকে বলা হয়েছে না, তোমাদেরকে দণ্ডটাই দেওয়া হবে। কিন্তু তাদেরকে আসলে পদত্যাগ করা উচিত কিনা এই প্রশ্নটি সামনে আসছে। এইটা তো আপনারা প্রতিদিনই আলোচনা করছেন, মানে আজ সারাদিন ধরে আলোচনা হচ্ছে। উচিত কি অনুচিত সেটার আগে একটা গুরুত্বপূর্ণ কথা আছে। আমাদের দেশে আইন বিষয়ে কিছু অস্পষ্টতা আছে, এমনকি শ্রেষ্ঠ আইনজীবীদের মধ্যে আমি এটা দেখতে পাচ্ছি। এটা দুঃখের সাথে বলতে হয় যে, আমি একটু ভারতীয় রেফারেন্স দিয়ে বলি। 1971 সনে ভারতে যে কন্টেম্পট অফ কোর্ট অ্যাক্ট হয়েছিল, সেখানে পরিষ্কারভাবে ডেফিনেশন আছে। আমাদের এখানে এটা ব্রিটিশ আমলে হয়েছিল। কোর্ট কন্টেম্পট করার আইন যে ব্রিটিশরা করেছিলেন সেটা আমরা এখন আপহোল্ড করছি, কিন্তু সেটা বাতিল হওয়ার পরেও আমাদের কতগুলো মূলনীতি রয়ে গেছে। আমি শুধু ভারতীয় উদাহরণ দিচ্ছি বোঝার সুবিধার জন্য। পরিষ্কার করে বলছে আদালত অবমাননা দুই প্রকারের হয়, একটা হচ্ছে দেওয়ানি, একটা ফৌজদারি, সিভিল এবং ক্রিমিনাল হয়। এখন এই যেভাবে তাদের বিরুদ্ধে এটা একটা বার্তা স্বরূপ এবং অন্যান্য যে কথা আমরা সংবাদপত্রের মাধ্যমে পেলাম, তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে এইটাকে ক্রিমিনাল কন্টেম্পট হিসেবে ট্রিট করা হয়েছে। এই কন্টেম্পটের এখন নৈতিক প্রশ্ন শুধু নয়, এটা আইনের প্রশ্নও বটে। কেউ যদি কোনো ক্রিমিনাল অফেন্সে ফৌজদারি মামলা হয়, এবং যেমন আমাদের ডিফেমেশন, আমাদের পেনাল কোডে ডিফেমেশনটা আছে। ডিফেমেশন যে আপনাকে জরিমানাও করা যায়, আপনি জেলও খাটতে পারেন। কিন্তু ইউরোপে এবং আমেরিকা সর্বত্র এখন ডিফেমেশন কেবলই সিভিল অফেন্স হয়ে যাচ্ছে, টর্ট হচ্ছে। আমাদের এখানে এখনো পুরনো জিনিসটা রয়েছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এটা সিভিল অফেন্সে হওয়া উচিত। আদালত অবমাননা বহু প্রকারের আছে। এখন মন্ত্রী সাহেবরা যেটা করেছেন বলে আদালত যেটা যাকে বলা হয় তাদেরকে চার্জ করেছেন, তারা তো অস্বীকার করেননি।
তারা তো অপরাধ স্বীকারই করেছেন। তো সেই ক্ষেত্রে আমাদের তো কোনো আর বক্তব্য থাকতে পারে না। এখন প্রশ্ন হচ্ছে সেটা কোন ধরনের অপরাধ, বিশেষ করে প্রধান বিচারপতি সম্পর্কে বা যে কোনো বিচারপতি সম্পর্কে এরকম যে মন্তব্য, যেটাকে বলা হয় স্লার, অর্থাৎ যেটা বিদ্বেষমূলক মন্তব্য বলে বিবেচনা করা যেতে পারে, সেইটা অবশ্যই ক্রিমিনাল অফেন্সের মধ্যেই পড়বে, ক্রিমিনাল কন্টেম্প্ট হবে। কারণ আর যদি কেউ অসাবধানতা পত্রিকায় লেখে যে যেখানে শুধু কোর্টকে, যেমন ভারতে মামলা হয়েছিল EMS নাম্বুদ্রিপাদ কেরালার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনা হয়েছিল যে তিনি বলছেন আমাদের কোর্ট গরিবদের বিরুদ্ধে শুধু ধনীদের পক্ষে রায় দেয়। সেই জন্য কিন্তু তিনি বলছিলেন যে আমি বিশেষ কোনো বিচারপতিকে বা বিশেষ কোনো আদালতকে বলি নাই, বিচার ব্যবস্থাকে বলেছি, এবং বলেছি এটা মার্কস এঙ্গেলসের শিক্ষা বলে। তখন সেই আদালত, ভারতের সুপ্রিম কোর্ট তাকে কি বলছিলেন জানেন, যে মার্কস এঙ্গেলসের কোন লেখা এটা আছে আপনি দেখান তো। মার্কস এঙ্গেলস তবেও বলেননি। যাই হোক, আমার বক্তব্য হচ্ছে আমাদের এখানে তর্কটা হয়েছে ওইটি নিয়ে, যে আদালতের বিরুদ্ধে নয়, বিশেষ করে একজন, বিশেষ করে প্রধান বিচারপতিকে সরাতে হবে, এই কথা বলাটা আদালত অবমাননার যে দিকটাকে ক্রিমিনাল বলে সেই পর্যায়ে পড়েছে। তার মানে আমি শুধু যদি আপনি যদি তাই হয় তাহলে এটা যে অ্যাটর্নি জেনারেল এবং আনিসুল হক যিনি আইনমন্ত্রী, তাদের সাথে আমি সবিনয়ে দ্বিমত করব। এটা নৈতিকতার প্রশ্ন নয়, এটা বাধ্যবাধকতার প্রশ্ন। আচ্ছা, আপনি বলছেন যে এটা বাধ্যবাধকতার প্রশ্ন। যদি জরিমানা দিতেও হয়, যদি তাদের জরিমানা অনাদায়ে জেলও খাটতে হয়, আমি মনে করি দেয়ার ইজ স্কোপ টু ট্রিট ইট অ্যাজ এ ক্রিমিনাল কন্টেম্প্ট অফ কোর্ট। যদি এটা সত্য হয়, তারা যদি রিভিউ পিটিশন করে মুক্তি পেয়ে যান সেটা আলাদা কথা। এমনকি রাষ্ট্রপতির হস্তক্ষেপের সুযোগও আছে ভারতীয় সংবিধান অনুসারে। মার্সি পিটিশন হতে পারে, এমনকি এটা কমিউটেট করতে পারে, অনেক কিছু হতে পারে। আমি সেই সমস্ত কথা প্রিজিউম না করে বলবো, যদির ভিত্তিতেই বলছি, যদি এটা ক্রিমিনাল কন্টেম্প্ট হয় তাহলে তো পদত্যাগ করার ব্যাপার নেই, তো অটোমেটিক পদত্যাগ হবে। জনাব মাহফুজুল্লাহর কাছে আমি এই প্রশ্নটি নিয়ে আসতে চাই, কিন্তু আবার একটু জানতেও চাই যে মন্ত্রীরা যে বক্তব্য দিয়েছে তা অবশ্যই আদালতও বলেছে যে এটি আসলে মানহানিকর হয়েছে, কিন্তু আমরা কিন্তু কাছাকাছি বক্তব্য একজন অবসরপ্রাপ্ত বিচারকের দেখেছি, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী, আমি যদি নাম ধরেই বলি। আমরা কিন্তু অ্যাডভোকেট সুরজিৎ সেনগুপ্তকে সংসদের ভেতরের ইন্ডিমিউনিটির বাইরেও তাকে বলতে শুনেছি, কিন্তু সেই ক্ষেত্রে মানে কোর্ট কি পিক এন্ড চুজটা সেদিন বা ডিসক্রিশন যে অনুষ্ঠানে এই দুই মন্ত্রীর বক্তব্যের কারণে তাদেরকে দণ্ড দেওয়া হয়েছে, সেই অনুষ্ঠানে কিন্তু আরো অনেক অফেন্সিভ কমেন্ট করেছেন। অফেন্সিভ বলতে আমি কোর্টের মধ্যে, আপনি যদি শোনেন সেটা, তো সেখানে কোর্ট করে না। এটা সম্ভবত কোর্ট এইভাবে দেখেছে, আমি জানি না কোর্ট, যে এরা হচ্ছেন ক্ষমতাধর ব্যক্তি, এদের গাড়ির সঙ্গে পতাকা আছে, এরা রাষ্ট্রের এক ধরনের মানে মিনিস্ট্রি তো এক ধরনের রাষ্ট্রের সোভরেনিটির প্রতীক। তো সেইখানে যদি তারা এরকম ভাবে মন্তব্যগুলো করলে আপনার আদালতের মর্যাদা ক্ষুণ্ণ হয়, এবং এই ধরনের যদি অব্যাহত থাকে তাহলে ভবিষ্যতে এই ধরনের প্রবণতা আরো বাড়বে সম্ভবত। সেই কারণে আমি মানে না, কিন্তু আমি সলিমুল্লাহ খানের সঙ্গে একমত যে এইটা একদিকে, এখন ওই যে ইন্টারপ্রিটেশনের ব্যাপার, আইনজীবীরা তো দুই দিকে ইন্টারপ্রেট করতে পারেন, আর আমরা সাধারণ মানুষরা একরকম ভাবে ইন্টারপ্রেট করি। তো উনি যেভাবে ইন্টারপ্রেট করেছেন আমি তার সঙ্গে একমত। ওই ইন্টারপ্রিটেশন যদি আপনি গ্রহণ নাও করেন, তাহলে কিন্তু একেবারে খুব সাধারণভাবে, একেবারে সাধারণ নৈতিকতার প্রশ্নে তাদের পদত্যাগ করা উচিত। তারা যদি না করেন, এই ধরনের অপরাধ করে দিয়ে দণ্ড দিয়ে তারপরে আপনি দায়িত্বে পালন করতে থাকবেন, অব্যাহত থাকবেন, ভবিষ্যতে কিন্তু তাহলে এই ধরনের হবে এবং বারবার হবে, বারবার মন্ত্রীরা বলতে থাকবেন, বারবার তাদের দণ্ড হবে। তো কি তারপরে কি হবে? পুরো বিষয়টাই এক ধরনের একটা ইয়ের মধ্যে পড়ে যাবে। তখন দেখা যাবে যে কেউ আদালত সময়, তখন আদালত কত মন্ত্রীকে করবেন, শায়েস্তা দেবেন, শায়েস্তা করবেন। তার মানে আপনি মনে করছেন যে এই দণ্ড দেওয়াটা যথেষ্ট নয়, তাদেরকে আসলে মানে তারা যে অপরাধ করেছেন সে অপরাধের জন্য তাদের শাস্তি পেয়েছেন তারা, তো তার এই শাস্তিটাকে বাড়ায় শাস্তি দেওয়া দরকার কি? না, বাড়ায় তো শাস্তি হচ্ছে না। না মানে আপনি বলতে যে যেমন ধরেন তাহলে বাংলাদেশে, যেমন বাংলাদেশে অতীতে 2-3 জন মন্ত্রীর পদত্যাগের, আমি লতিফির কথা বলছি না, তারও আগে মন্ত্রীরা পদত্যাগ করেছেন। তো আপনার বিভাগে যখন আপনি হয়, যেমন ধরেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর সেদিন যে পদত্যাগ করেছেন, আতিউর কেন পদত্যাগ করেছেন? আতিউর রহমান কেন পদত্যাগ করেছেন? তিনি বুঝতে পেরেছেন যে তিনি ব্যর্থ হয়েছেন। বাংলাদেশ ব্যাংকে যেভাবে পরিচালনা করা দরকার, এর নিরাপত্তা বিষয়টি তিনি পারেন না। কিন্তু এই ক্ষেত্রে এই দুই মন্ত্রীর ক্ষেত্রে কি এরকম বলা যেতে পারে? দুই মন্ত্রী আদালত সম্মুখে একটা আলটপকা মন্তব্য করেছেন, আদালত তাদেরকে শাস্তি দিয়েছেন, এর চেয়ে বেশি শাস্তি আমাদের কেন দরকার? এর চেয়ে বেশি শাস্তি তো না, এর চেয়ে বেশি শাস্তির কথা কেউ বলছে না। মানে পদত্যাগ তার চেয়ে বড় শাস্তি না? আশ্চর্য ব্যাপার। আমাদের নিয়ম আছে, কেউ যদি কোনো বিদেশি নাগরিকত্ব রাখে সেটার কি স্ট্যাটাস জানেন, কিন্তু সেটা গোপন করে, তাহলে আচ্ছা বিল ক্লিনটনের শাস্তি হয়েছিল কি জন্য? মানে তার যে বিচার হচ্ছিল, ইমপিচমেন্টের প্রধান গ্রাউন্ড কি ছিল? সম্পর্ক নয়, ওটা মিথ্যা বলা। আপনি জানেন মিথ্যা কথা বলাটা পাপ নয়, কিন্তু আদালতে দাঁড়িয়ে মিথ্যা কথা বলাটা কেন অপরাধ হয়? তাই না? আপনি বলতে পারবেন না, ওইটার নাম পারজুরি। কাজে এইখানে সমস্যাটা কিন্তু ওরা মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন, এটা একটা নন সিকিউরিটার, এটা ইস্যু নয়। বিষয়টা হচ্ছে যদি তারা ফৌজদারি অপরাধে দণ্ডিত হন,
তাহলে তাদের সংসদ সদস্যপদ থাকে কিনা এটা তো সন্দেহ। কিন্তু ফৌজদারি অপরাধ কন্টেম্পটকে বলা যাবে কিনা সেই সম্পর্কে তো না, যেটা ছিল। আমি তো সেটাই তো বলছি, আমি তো আপনি আপনি তো শুনেন, আপনি আইন এই যে যেইভাবে শাস্তিটা হয়েছে এটা ফৌজদারি মামলা এইভাবে শাস্তি হয়েছে, আচ্ছা। এটা যদি আচ্ছা, দেওয়ানি পৃথিবীতে- হতো আচ্ছা, তাহলে তো এত পৃথিবীতে- দ্রুত এই জিনিস আমি ফয়সালা বলি, হতো না। কন্টেম্পট অফ কোর্টের তো আইন আছে, প্রেসিডেন্স আছে, ভারতে আছে, বিদেশে আছে, আমাদের দেশে আছে। এই বিষয়ে আইনটা খুব পরিষ্কার নয়। এখন বিলেতেও অনেক আগে যেগুলো কন্টেন্ট মনে করতে সেগুলো মন্টেন করা হয় না। শুধু এই কথা বলি, এখানে সুপ্রিম কোর্টের একটা নৈতিক দায়িত্ব আছে। নৈতিক দায়িত্বটা হচ্ছে সুপ্রিম কোর্টের হাতে যেহেতু সুপ্রিম ক্ষমতা, তাদেরকে সবসময় লেনিয়েন্ট ভিউ নিতে হয়, অত অনেককে ছেড়ে দিতে হয়। রাইট। হ্যাঁ, একটা কথা আমি শেষ সুপ্রিম কোর্ট যোগ- নিজে না, একটা বাক্য যোগ করি, একটা নিজের বাক্য ক্ষেত্রে যোগ নিজে করি। বিচারক তারা সুপ্রিম যদি হতে পারে না, পদত্যাগ এই না কারণে করেন, সমস্যা আছে। এই দায় দায়িত্ব এই নিন্দা কিন্তু সরকারের কাছে, এবং ভবিষ্যতে কিন্তু রাজনৈতিক স্লোগান হিসেবে এটা সবসময় আলোচিত হবে, ও তুমি যারা আদালত মানে না তাদেরকে মন্ত্রিসভায় রেখে দিয়েছো। জনাব সলিমুল্লাহ খান, জনাব মোহাম্মদ মাহফুজুল্লাহ, আপনাদেরকে অনেক ধন্যবাদ দিয়েছিল আজকে বাংলাদেশে দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।